দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও বিতরণে অব্যবস্থাপনা, ব্যবহার করতে না পেরে দিতে হচ্ছে ভর্তুকি, সঞ্চালন লাইন নির্মাণের উদ্যোগ। নির্বাচন ইস্যুতে বড় দুই দলের কথার লড়াই চলছেই। জিয়ার মরণোত্তর বিচার চাইল ৭৭ সালের হত্যাযজ্ঞে স্বজন হারানো বহু পরিবার। কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় এখনো থমথমে অবস্থা, আটক আরো 4 জনের রিমান্ড শুনানি কাল, দোষীদের ছাড় না দেওয়ার ঘোষণা। এখনো সন্ধান মেলেনি পল্লবীর 3 শিক্ষার্থীর। তদন্তে মিলছে চাঞ্চল্যকর তথ্য, সব পথেই দেশে আসছে মাদক, পৌঁছে যাচ্ছে প্রান্তিক পর্যায়ে। করোনায় মারা গেলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। দেশে সংক্রমণ ও মৃত্যু আরো নিম্নমুখী, 7 বিভাগে হলো ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা। বিদেশি চ্যানেল সম্প্রচারে আইন মানতে হবে বললেন তথ্যমন্ত্রী। স্বাগত জানালো অ্যাডকো। বাস্তবায়নে কিছুটা সময় চান কেবল অপারেটররা। এবং ফুটবলের শ্রীলঙ্কার বিপক্ষে জয়, আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সামনের চ্যালেঞ্জ ভারত, অসুস্থতা কাটিয়ে অনুশীলনে মিডফিল্ডার সোহেল রানা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতো প্রয়োজনে সঞ্চালন লাইন নির্মাণেও বেসরকারি বিনিয়োগের কথা ভাবছে সরকার। কারণ সঞ্চালন লাইনের অভাবে বহু প্রস্তুত বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ব্যবহার করা যাচ্ছে না। অথচ সেসব কেন্দ্রের জন্য বিপুল অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফিরে আরো জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। দেশের দক্ষিণের শেষ উপজেলায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠলেও সেই কলাপাড়াতেই দিনরাত 24 ঘন্টায় বিদ্যুৎ চলে যায় 3 থেকে 4 বার। যথাযথ সঞ্চালন লাইনের অভাবেই এই অবস্থা। এমন অবস্থা দেশের বহু জায়গাতেই। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড নির্ধারিত সময়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করলেও সরবরাহের ক্ষেত্রে শুরুতেই বাধার মুখে পড়ে। বিদ্যুৎ নিতে না পারার কারণে প্রতি মাসে শত কোটি টাকার ক্যাপাসিটি চার্জ জরিমানার সাথে যোগ হয়েছে অলস কেন্দ্রের দক্ষতা কমে আসার শঙ্কাও। দুটো ইউনিট যদি ফুল ফেসে যদি চলতে পারতো তাহলে আর সবচেয়ে ভালো হতো। এটা এফিসিয়েন্সিটা আমরা পুরোপুরি পেতাম এবং আর্থিকভাবে কিছুটা হলেও সাশ্রয় হতো। সঞ্চালন লাইন নির্মাণে এই মুহূর্তে পদ্মা নদীর অংশটাই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যা কাটছেও না সহজে। এই লাইনের পদ্মা নদী ক্রস করার জন্য একটা অংশ আছে, সেই অংশের দায়িত্বটা দেওয়া হয়েছিল পদ্মা ব্রিজ অথরিটিকে। সে পদ্মা ব্রিজ অথরিটির সেই অংশ এখনো কিন্তু শেষ নেই। কাজে ওইটা শেষ না হলে এই লাইন আপনার সম্পূর্ণ করা যাবে না। ফলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে এখন লাইন নির্মাণের উপরে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ক্যাপাসিটি কস্ট দেওয়া ছাড়া তো আমাদের উপায় নেই। এটা একটা বিরাট অর্থনৈতিক গচ্চা দিতে হচ্ছে বাংলাদেশকে। তো সরকারের প্রাধিকারের ভিত্তিতে আমি মনে করি যে এই সঞ্চালন লাইনগুলো তৈরি করার ক্ষেত্রে একেবারে ইমার্জেন্সি ভাবে এটা দেখা উচিত। এমন বাস্তবতার পর বেসরকারি খাতের মাধ্যমে সঞ্চালন লাইনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ সংকট অচিরেই কাটবে বলেও মনে করছেন মন্ত্রী। কোভিডের কারণে আমরা প্রায় বছর খানেক পিছিয়ে গেছি এই ট্রান্সমিশন লাইনে। তার কারণে আমরা কিন্তু আরো 650 মেগাওয়াট এই মুহূর্তে আনতে পারছি না। তবে আমরা আশা করছি সামনের বছরের মধ্যে আমরা বাকিটা আমরা নিয়ে আসতে পারবো। পায়রারি কেন্দ্রটির পাশে নির্মাণ হতে যাচ্ছে আরো প্রায় 3600 মেগাওয়াট ক্ষমতার কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ নেয়ার পাশাপাশি এক কঠিন অভিজ্ঞতার মুখে পড়ছে সরকার। সঞ্চালন লাইন না থাকার কারণে পূর্ণ উৎপাদন ক্ষমতা থাকার পরও অর্ধেকের বেশি বিদ্যুৎ নেওয়া সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতায় বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থায় নীতিগত কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন শীর্ষক সভায় ব্যাপক শোডাউন করেন বিএনপি নেতাকর্মীরা। মারুফা রহমানের প্রতিবেদন।
শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন শীর্ষক আলোচনা সভা রূপান্তরিত হয় সমাবেশে। বিএনপি মহাসচিব বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না। আমাদের কথা খুব পরিষ্কার, নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই মন্তব্য করে স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস বলেন, এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন কমিশন হোক না কেন আমরা তার অধীনে নির্বাচনে যাব না। বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী, বিএনপির লক্ষ লক্ষ সমর্থক তাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে, সারা বাংলাদেশের জনগণের মাথায় ঘুরে বেড়াচ্ছে এই আওয়ামী লীগ গেল, বিএনপি এলো। খালেদা জিয়ার মুক্তি না হওয়ার দায় দলেরও আছে স্বীকার করে বিএনপি নেতারা তৃণমূলকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2023 সালের শেষে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসেবে 2 বছরের মতো সময় বাকি রয়েছে নির্বাচনের, কিন্তু রাজনীতির ডামাডোলে এখনই উত্তাপ ছড়াচ্ছে আগামী নির্বাচন ইস্যু। কাকে ঘিরে সরকার গঠন করবেন? শনিবার চাঁদপুর স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সফর উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এখনো তারা তাদের মন মতো হানিফ সাফ জানিয়ে দেন, দেশে আর হবে না তত্ত্বাবধায়ক সরকার। সেক্ষেত্রে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া সম্পূর্ণ বিএনপি সিদ্ধান্ত। কোনো রাজনৈতিক দল যদি মনে করে নির্বাচনে অংশ নেবেন না, এটা তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। তবে এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার এটা আর কখনো হবে না। মির্জা ফখরুল সাহেব আরেকটা কথা বলছেন যে উনি বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ 30টার বেশি আসন পাবে না। ভাগ্যের নির্মম পরিহাস, 2008 সালের নির্বাচনে বেগম খালেদার নেতৃত্বে ওই বিএনপি কিন্তু 30টার নিচে আসন পেয়েছিল। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। মির্জা ফখরুল সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি নির্বাচিত হয়েও কেন সংসদে গেলেন না? এটা কোন গণতন্ত্র? ভোটাধিকার নিয়ে তো আপনারাই ছিনিমিনি খেলছিলেন। মীমাংসিত বিষয় নিয়ে অযথা মাঠ গরম না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। ইতিমধ্যে দেখেছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। 1977 সালে প্রহসনের বিচারে মুক্তিযোদ্ধা সহ দেশপ্রেমিক 1400 সামরিক সদস্যকে হত্যা এবং আরো হাজারো সদস্যকে দণ্ডাদেশ ও চাকুরিচ্যুতির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন পরিবারের স্বজনরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার সহ ক্ষতিপূরণের দাবি জানানো হয়। অনুষ্ঠানে আলোচকরা অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলব জিয়া ক্ষমতাকে পাকাপোক্ত করতেই মিথ্যা কুয়ের অভিযোগ তুলে এই নীল নকশা বাস্তবায়ন করেন। মাহমুদুল হাসানের রিপোর্ট। মেরে ফেলছে, ফাঁসি দিয়েছে, বা তার কবরটা কোথায় করেছে কিছুই জানান নাই। 44 বছর ধরে স্বামীর কোনো খোঁজ জানেন না নুরুন নাহার বেগম। তার স্বামী সার্জেন্ট দেলোয়ার হোসেন ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য। সামরিক অভ্যুত্থানে জড়িত এমন অভিযোগে 1977 সালে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ারের ভাগ্যে কি ঘটেছে তার কোনো খোঁজ নেই পরিবারের কাছে। আমি আকুল আবেদন করি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর নিকট। শনিবার জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন এমন অনেক পরিবারের স্বজন যারা বুঝে পাননি তাদের পরিবারের মূল সদস্যের কবরটুকুও। 1977 সালে একটি জাপানি বিমান ছিনতাই করে ঢাকায় আনে জাপান রেড আর্মির সদস্যরা। পরে সেই সংকট মিটে গেলেও ঘটনাকে কেন্দ্র করে সামরিক অভ্যুত্থানের অভিযোগ আনা হয় বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনীর শত শত সদস্যের বিরুদ্ধে। তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমানের নির্দেশে সামরিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হয় 1400 জনের।
বিদায়ের আগে সবাই প্রিয়জনকে দেখে, আমি তো আমার স্বামীকে দেখতেও পারি না, লাশও দেখতে পারি না। কি অপরাধ করেছি যে আমি আমার বাবার কবরের পাশে দিয়ে চালাতে পারবো না? সেদিনের প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরপরাধ শত শত মানুষের ফাঁসি দিতে কেঁপে ওঠে জল্লাদদের কঠিন হৃদয়ও। প্রতিদিন তারা জেলখানায় ফাঁসি দিয়ে মেরেছে। নিজের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতেই মিথ্যা কুয়ের অভিযোগ তুলে জেনারেল জিয়াউর রহমান এই হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ করেন অনুষ্ঠানের আলোচকরা। আদর্শহীন মানুষ, যিনি একই সঙ্গে সকালবেলায় শুধু হত্যাকাণ্ডের খবরটা নিয়ে তারপরে তিনি তার দিন শুরু করতেন। আপনারা সকলেই জানেন এটি কোনো বিচার ছিল না। ফাঁসি দেওয়ার পরে রায় হয়েছে, ফাঁসি দেওয়ার পরে আইন করা হয়েছে। ৪৪ বছর আগের নৃশংস সেই কোর্ট মার্শালে বিচারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, জিয়াউর রহমানের মরণোত্তর বিচার সহ প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা দাবি তুলে ধরেন সামরিক ষড়যন্ত্রের শিকার পরিবারের সদস্যরা। আমরা মরার আগে দেখে যেতে চাই যে আমরা সঠিক বিচার পেয়ে, সঠিক সবকিছু পেয়ে এই দুনিয়া থেকে গেলাম। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় শনিবার আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হলো। আদালতে উপস্থিত করে তাদের 7 দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। রোববার এই বিষয়ে আদালতে শুনানি হবে। রোহিঙ্গা নেতা হত্যায় কক্সবাজারের ক্যাম্পগুলোয় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, মুহিবুল্লাহর হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চেয়েছিলেন, এই কারণেই কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, কাউকেই ছাড় দেয়া হবে না। রাজধানীর পল্লবীতে 3 উচ্চ মাধ্যমিকের ছাত্রী কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। তারা 3 জনই নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হন। তাদের খোঁজ না পাওয়ায় থানায় মামলা করে তাদের পরিবার। মিরপুরের ডিসি বলেন, তরুণীরা দেশেই আছেন, তাদের চলাচলের বিষয়েও নজরদারি চলছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আটক আছেন 2 জন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। রাজধানী পল্লবীতে কলেজ পড়ুয়া 3 বান্ধবী বাসা থেকে নগদ টাকা, স্বর্ণের গহনা, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হন বৃহস্পতিবার। শুক্রবার থানায় মামলার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তাদের বাসায় গিয়ে জানা যায়, নিখোঁজ জান্নাত নিশার বাবা পোস্ট অফিসের পিয়ন ছিলেন, আর সবজি বিক্রেতার মেয়ে কানিজ ফাতেমা। স্নেহার বাবা সংসার চালান দই বিক্রি করে। ঠিক আছে, তারপরে এই দিনকে আমার স্নেহার বাসায় গিয়ে জানা যায়, তার বাসায় প্রায়ই আড্ডা দিত 3 বান্ধবী। এই রুমে বসে তারা ভিনদেশি ভাষা শিখত বলে জানতো স্নেহার স্বজনরা। টিকটক বানাতো জিনিয়া, ওর সূত্র ধরে তারা শিখছে। জিনিয়ার একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট গ্রুপের সাথে এরা অ্যাড হয়ে একটা গ্রুপ হয়ে, মনে করেন যে একটা পাচারকারী সংস্থা এদের সাথে একটা জড়িত হয়ে কোনো ধরনের হয়েছে, অকারণ হয়েছে, আমরা এরকম বুঝতেছি। জান্নাত নিশার বাসায় গিয়েও জানা যায় একই তথ্য। বৃহস্পতিবার 3 বান্ধবী কলেজ যাওয়ার পর না ফেরায় শুক্রবার 3 পরিবারই মামলা করে পল্লবী থানায়। বিদেশে পড়তে যাবে এরকম আমাদের বোন আর কি আমাদেরকে বলতো। তবে আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া গেছে বেশ কিছু তথ্য। তারা কি কারণে বাসা থেকে এরকম যোগসাজশে বের হইল, শুধুমাত্র টিকটক, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য বা এই কোনো দালালের খপ্পরে পড়া, এরকম যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু মাথায় রেখেই আমরা এই তদন্তে নেমেছি। মিরপুর বিভাগের ডিসি বলেন, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তরিকুলকে আটক করা হয়েছে, যে তরিকুল হচ্ছে একটা আইটি এক্সপার্ট। সে হচ্ছে এই যে নিশার বন্ধু। তার আবার এক বান্ধবী আছে, সে আবার টিকটকের জিনিয়া নাম, সে আবার টিকটক করে। তরিকুল হচ্ছে আবার তার বন্ধু। সম্প্রতি দেশ থেকে নারী পাচার বা প্রলোভনের শিকার হচ্ছেন অনেক তরুণী ও নারী। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। জলে, স্থলে, আকাশপথে মাদকের চালান ঢুকছে নানা উপায়ে।
মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে কৌশলে বাংলাদেশে আসছে ইয়াবা, আইস, গাঁজা সহ ভয়ঙ্কর সব মাদক। অধিক লাভের আশায় কারবারিরা ইয়াবা মাদকসেবীদের হাতে পৌঁছে দিচ্ছে। পরিসংখ্যান বলছে 6 বছরে 2,80,00,000-এরও বেশি মাদক উদ্ধার করেছে কোস্টগার্ড। লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ইয়াবা এক মরণ নেশা। 1997 সালে ইয়াবার আবির্ভাব হলেও পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে 2003 সালে প্রথম ইয়াবা ঢোকে বাংলাদেশে। দেশে মাদক প্রবেশে প্রতিনিয়তই নতুন এবং অভিনব কৌশল ব্যবহার করছেন মাদক ব্যবসায়ীরা। কোস্টগার্ড, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারা দেশে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ বিপুল সংখ্যক মাদক উদ্ধার ও জব্দ করা হয়। 2016-তে যেখানে ছিল 58,96,559, 2017-তে কমে আসে 31,48,000। সবশেষ 2021-এর সেপ্টেম্বর মাদকের সংখ্যা 17,82,629। নৌ ও সড়ক পথে এসব মাদক দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্তও চলে যাচ্ছে। বিশেষ করে টেকনাফের 4 পয়েন্ট দিয়ে বেশি ইয়াবা আসছে। সীমান্তবর্তী নাফ নদীর ওপারেই ইয়াবার কারখানা। বাংলাদেশ কোস্টগার্ড জানায়, মাদকের বিষয়ে তাদের নীতি জিরো টলারেন্স। ফিশিং বোটের মাধ্যমে, এছাড়াও যে আমাদের বাণিজ্যিক জাহাজগুলো আসে আমাদের মায়ানমার থেকে, সেখানে বাণিজ্যিক সামগ্রীর মধ্যে তারা ইয়াবা ট্যাবলেটটা যেহেতু সহজে বহনযোগ্য, সেটার মাধ্যমে পাচার করার চেষ্টা করছে আমাদের নাফ নদীর মাঝখানে। ওখানেও তারা চেষ্টা করে যে ওই আইল্যান্ডে কিছু দ্বীপের মধ্যে কিছু ইয়াবা ফেলে রাখার জন্য। স্থলপথেও নতুন কৌশলকে ব্যবহার করছেন মাদক ব্যবসায়ীরা। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালকও বলেন, এসব কৌশলও বানচাল করতে অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক চোরাকারবারি করছে, ইয়াবা চোরাকারবারি করছে, তারা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। আগে আমরা দেখতাম যে শুধুমাত্র টেকনাফ দিয়ে ইয়াবা আসতো, বাট আমরা এখন দেখেছি দেশে বিভিন্ন জায়গায় দিয়ে ইয়াবা প্রবেশ করছে। সেখানে মাদক চোরাকারবারীরা তাদের ডেস্টিনেশন চেঞ্জ করে তারা ঢাকামুখী ইয়াবা তারা পাচার করছে এবং ঢাকা থেকে তখন বিভিন্ন জায়গায় যাচ্ছে। মাদক পরিবহন রোধে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও জানায় র্যাব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় পার্টির মহাসচিব, ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তার মৃত্যুতে বিরোধী দল জাতীয় পার্টি শুধু মহাসচিব শূন্যই হয়নি, দেশের রাজনৈতিক অঙ্গন হারিয়েছে এক দক্ষ রাজনীতিবিদ। শ্রদ্ধা জানাতে এসে এমন কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা। প্রয়াত নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌহিদ শান্তর রিপোর্ট। সকাল 9:15টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গত 6 সেপ্টেম্বর অসুস্থ হলে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার করোনা পরীক্ষা করা হলে সেটি পজিটিভ আসে। এর পরপরই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। গুলশান আজাদ মসজিদে বাদেশা গুলশান আজাদ মসজিদে আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জানাজার পরে। দুপুর 1টায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয় জাতীয় পার্টির মহাসচিব, সাবেক ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারম্যান। উনি সবসময় দেশ ও জাতির কল্যাণে সত্য কথা বলেছেন, যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিলেন। আমরা আজ ওনাকে হারিয়ে জাতীয় পার্টিতে একটি অত্যন্ত দক্ষ একজন নেতাকে হারালাম। একটা শূন্যতা, বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এরপর দলের অন্য নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও স্মরণ করেন দেশের রাজনীতিতে বাবলুর অবদানের কথা। এমন একজন মানুষ ছিলেন, ওনার কথা আমরা সকলেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী ওনার কথা শোনার পরে আমার দম বন্ধ হয়ে আসতেছে আমি যখন শুনেছি। আজকে তার এই প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকেও। বাদ এশা গুলশান আজাদ মসজিদে প্রয়াত জিয়াউদ্দিন বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে তাকে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। এবারে করোনা আপডেট।
কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাছটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে করোনা ভাইরাসের সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে 589 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় মোট 17,283টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 3.41%। এ নিয়ে টানা 3 দিন শনাক্তের হার 4%-এর নিচে রইল। এখন পর্যন্ত দেশে মোট 15,57,347 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 27,555 জনের, আর সুস্থ হয়েছেন 15,17,642 জন। সবশেষ সুস্থ হয়েছেন 741 জন। দেশের সব বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা। একটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার যুদ্ধে অংশ নেন 20 জন পরীক্ষার্থী। প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছে জানালেও আর তেমন কোনো অভিযোগ ছিল না পরীক্ষার্থীদের। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব বেশি আয়োজন ছিল না পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের সাথে অভিভাবকদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ভর্তি পরীক্ষা নিয়ে কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যথাসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। অমর একুশে হলে তালা ভেঙে শিক্ষার্থী প্রবেশের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শিক্ষার্থীদের নিয়ম ভঙ্গ না করার আহ্বান জানান। আবাসিক হলগুলো 5ই অক্টোবর যথারীতি যেভাবে যে শর্ত অনুসরণ করে আছে হল প্রাধ্যক্ষবৃন্দ সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং শৃঙ্খলা ভঙ্গ কেউ না করি, সকলে দায়িত্বশীল আচরণ করি, সেটির দিকে আমরা সকলে যত্নশীল থাকব, সেটি সকলের কাছ থেকে প্রত্যাশা। বাংলাদেশে বিদেশি চ্যানেল সম্প্রচার করতে হলে এর পরিবেশক ও চ্যানেল কর্তৃপক্ষকে আইন মেনে চলতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। কেবল অপারেটররা বলেছেন, সরকারের নির্দেশনা মেনে শুধু দেশীয় চ্যানেল চললে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বেন তারা। নির্দেশনা বাস্তবায়নে আরও কিছুটা সময় দেওয়ারও দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শর্মা। বিজ্ঞাপন সহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশের কেবল অপারেটররা। ফলে বন্ধ রয়েছে বিবিসি, সিএনএন সহ আন্তর্জাতিক নিউজ চ্যানেল এবং ভারতীয় চ্যানেল সহ সব বিদেশি চ্যানেলের সম্প্রচার। শুক্রবার থেকে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল এসব চ্যানেলের দেশীয় পরিবেশকদের। এ নিয়ে শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, এখন আইন মেনে বিদেশি চ্যানেলের সম্প্রচার করতে হলে পরিবেশক ও চ্যানেল কর্তৃপক্ষকেই বিকল্প পথ খুঁজে বের করতে হবে। আমাদের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিদেশি চ্যানেলগুলো তারা বিজ্ঞাপন সহ সম্প্রচার করছিল। আমরা বহুবার তাগাদা দিয়েছি, যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা অপারেটর, তারাই যেহেতু তারা বিজ্ঞাপন মুক্তভাবে তাদেরকে ফিড দিচ্ছে না, সেজন্য তারা সম্প্রচার বন্ধ করেছে। রাজধানীতে অপর এক ব্রিফিংয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোঅপ নেতারা বলেন, সরকারের এই নির্দেশনার ব্যাপারে বিদেশি চ্যানেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, আরও কিছুটা সময় চেয়েছেন তারা। সেই সময়টা তাদের যৌক্তিক দাবি। আমি মনে করি যে আমাদের মাধ্যমে হোক, ডিস্ট্রিবিউটরের মাধ্যমে হোক বা সরকার সরাসরি ব্রডকাস্টারের সাথে আলাপ আলোচনা করে এই ব্যাপারে একটি যৌক্তিক সময় নির্ধারণ করে তারপরেই এই পদক্ষেপটি নেওয়া উচিত। এখন যে 30টা চ্যানেল দিয়ে আমি বাংলাদেশের 30টা চ্যানেল প্রচার করে আমাকে 300 টাকা দিতে, সেটা আমি বুঝতে পারবো আগামী 10 দিন পরে এটার অবস্থাটা কি দাঁড়াবে। সন্ধ্যায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সুষ্ঠু সমাধানে সবাইকে আলোচনায় বসার আহ্বান জানায় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো।
দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেলে অনুষ্ঠান প্রচারের বিরোধিতা করে আসছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। অধ্যাপক ডক্টর এ.বি. হান্নান ফিরোজ ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এছাড়াও STVUS এর চেয়ারম্যান, দৈনিক আমাদের সময়ের সম্পাদকীয় মণ্ডলীর সভাপতি, দৈনিক বাংলাদেশ সময়ের প্রকাশক ও প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন তিনি। তার জন্মবার্ষিকী উপলক্ষে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় গণমাধ্যম স্বাধীনতা ও দায়িত্বশীলতা, প্রকাশকের ভূমিকা শীর্ষক স্মারক বক্তৃতা। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ 24 ও রেডিও ক্যাপিটালের CEO নঈম নিজাম। প্রধান অতিথি ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ফাতিনাস ফিরোজ। অনুষ্ঠানে মিডিয়ার প্রগতিশীল ও মানবিক ব্যক্তিত্ব প্রয়াত হান্নান ফিরোজের উদারতার স্মৃতিচারণ করেন নঈম নিজাম। তার মূল লক্ষ্য ছিল টিচিং এক্সেলেন্স ফ্রম গুড টু গ্রেট। দ্যাট ওয়াজ দ্য মোটো which he started this educational institution, from good to better and then to excellent, and from excellent to great, to greatness. হান্নান ফিরোজের অনেকগুলো পার্টের মধ্যে ছিল একটা হলো শিক্ষার প্রসারে তার ভূমিকা, রাজনীতি, একটা প্রগ্রেসিভ পলিটিক্স তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ নিয়েছিলেন এবং কর্মজীবনে এসেও তিনি সেটা তার অব্যাহত রাখার চেষ্টা করেছিলেন। তিনি কিন্তু উদারতা, প্রগতিশীলতা, এই বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নেওয়ার সার্বিক জায়গাগুলো তৈরি করে রেখে গিয়েছিলেন, যারা বাংলাদেশের প্রত্যেকটা খাতে, প্রত্যেকটি সেক্টরে নিজেদের অবস্থান দৃঢ় করবেন, সেখানে একজন হান্নান ফিরোজের অবস্থান তৈরি হবে, সেখানে একজন হান্নান ফিরোজ টিকে থাকবেন। নিউজ 24 রাত 10টার সংবাদের সময় হলো আরো একটি বিরতির। সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন আজও সমভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর পররাষ্ট্রমন্ত্রী A.K. মোমেন বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক দৃঢ়তার। নোয়াখালী সোনাইমুড়ের গান্ধী আশ্রমে আন্তর্জাতিক অহিংসা দিবস এবং মহাত্মা গান্ধীর 152তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। নোয়াখালী থেকে আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অহিংস নীতির পুরোধা মহাত্মা গান্ধীর 152তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে শনিবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াক গ্রামে গান্ধী আশ্রমে নানা কর্মসূচি পালিত হয়। গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, গান্ধীজির শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের পদ্ধতি বর্তমানেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তার মহান দর্শন ও কর্মময় জীবন এখন স্থান, কাল, সীমা ছাড়িয়ে গোটা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করছে, বিভিন্ন দেশ ও জাতিকে দেখিয়ে দিচ্ছে আলোর পথ। বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। আমরা আশা করব এমন এক পরিবেশ আমরা এই উপমহাদেশ সৃষ্টি করব যেখানে ধর্ম, বর্ণের কারণে কোনো লোক যাতে আহত না হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বলেন, 75 বছর আগে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা দূর করতে গান্ধীজি যে ভূমিকা রেখে গেছেন তা আজও অনুকরণীয়। It is instructive to note that after Mahatma Gandhi's intervention in Calcutta and in Noakhali, violence more or less completely stopped in the eastern part of what was then British India, which says a lot about the culture of Bangladesh and the Bengali people, but also about the power of the Mahatma and his message. আলোচনা সভার আগে দুই মন্ত্রী ও ভারতীয় হাই কমিশনার মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এরপর নবরূপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম উদ্বোধন করেন তারা। নোয়াখালী গান্ধী আশ্রম ও ঢাকার ভারতীয় হাই কমিশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও ইউরোপীয় ইউনিয়নের বাজারে GSP+ সুবিধা পাবে বাংলাদেশ।
শনিবার রাজধানীর একটি হোটেলে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় করোনা পরবর্তী পোশাক খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জের কথা উঠে আসে সংবাদ সম্মেলনে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বাংলাদেশি পোশাকের ভাবমূর্তি ও ব্র্যান্ডিং তুলে ধরতে উত্তর আমেরিকা সফর শেষে বিজিএমইএর এই সংবাদ সম্মেলন, যেখানে পোশাক শিল্পের সাম্প্রতিক চ্যালেঞ্জ ও বিশ্ব দরবারে বাংলাদেশি পোশাকের ব্র্যান্ডিং এর কথা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। আমরা উত্তর আমেরিকা সফরের মাধ্যমে আমাদের অ্যাপারেল ডিপ্লোমেসির কাজটি নতুনভাবে শুরু করেছি। আগামী দিনগুলোতে আমরা আরও নতুন নতুন বাজার ক্যাম্পেইন করব, সভা, সেমিনার ও মেলায় অংশগ্রহণ করব। বিগত বছরগুলোতে শিল্পে যে পরিবর্তন এসেছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরব। ইউরোপের বাজারে জিএসপি সুবিধার মেয়াদ শেষ হচ্ছে 2023 সালে। তবে 2024 সাল থেকে জিএসপি প্লাস বা শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার অন্যতম শর্ত 7.4% আমদানি থ্রেশহোল্ড থেকে অব্যাহতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী 10 বছরের জন্য তারা যে জিএসপি আপনারা সবাই দেখেছেন যে 2024 থেকে 34 এর যে নতুন প্রপোজালটা তাদের পার্লামেন্টে দিয়েছে, সেখানে এই থ্রেশহোল্ডটা তুলে নিয়েছে। সুতরাং এখন থেকে আমাদের এই থ্রেশহোল্ড নিয়ে চিন্তা করতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন বাজার তৈরি, প্রতিযোগিতা সক্ষমতা ও দক্ষতা নিশ্চিত করা গেলে বিশ্ববাজারে বাংলাদেশের হিস্সা মাত্র 6.5% থেকে তা আরও বাড়ানো সম্ভব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রাত 10টার সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। কৃষকদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারতের হরিয়ানা রাজ্য। শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী এম.এল. খাট্টরের বাসভবনের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। কৃষক আন্দোলনের অন্যতম আয়োজক সংগঠন কৃষক মোর্চার ডাকে আন্দোলনে জড়ো হন হাজারো মানুষ। কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে স্লোগান দেন বিক্ষুব্ধরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারী পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। মমতার ভাগ্য নির্ধারণের ভবানীপুর উপনির্বাচনের ফলাফল কাল। একই দিন প্রকাশিত হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জের উপনির্বাচনের ফলাফল। তবে ভবানীপুরে মুখ্যমন্ত্রীত্বের লড়াইয়ে তৃণমূল নেত্রীর জয় মোটামুটি নিশ্চিত বলে দাবি তার দলের। এরপরও ফলাফলে অপ্রত্যাশিত কিছু ঘটলে শেষ হবে না মমতার মুখ্যমন্ত্রীত্বের অধ্যায়। আসপাতুরের ডেস্ক রিপোর্ট। গেল মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এরপরও আগামী 5 নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জেতার বাধ্যবাধকতা তৈরি হয়। কারণ ওই নির্বাচনে 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 213 আসনে জয়ী হলেও নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও রাজ্যের শাসনভার দখলে রাখতে ভবানীপুরের উপনির্বাচনে জেতার আবশ্যিকতা তৈরি হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভবানীপুর উপনির্বাচন শুধু মমতা ও বিজেপির প্রিয়াঙ্কা টেব্রিওয়ালের রাজনৈতিক লড়াই নয়, তৃণমূল নেত্রীর মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইও। এর জন্য শুধু পশ্চিমবঙ্গ নয়, ভবানীপুর উপনির্বাচনের ফলাফলের দিকে নজর কেন্দ্রীয় সরকারেরও। এই আসনে মমতার জয় প্রায় নিশ্চিত বলে দাবি তৃণমূল কংগ্রেসের। বিভিন্ন জরিপেও তৃণমূল নেত্রীর জয়ের সুবাতাস বইছে। তবে কোনো অঘটন ঘটলে আগামী 30 অক্টোবর অনুষ্ঠেয় কোচবিহার ও 24 পরগনা জেলার উপনির্বাচনের 4টি আসনের একটিতে লড়বেন মমতা। সেখানেও হুচুট খেলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর আসনে মমতা নন, বসবেন অন্য কেউ। আসমাতুলি, নিউজ 24। এবারে খেলার খবর। লঙ্কানদের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী জাতীয় ফুটবল দল। মালদ্বীপে ভারত বধের প্রত্যয় নিয়ে শনিবার অনুশীলন করেছে জামাল ভুঁইয়ারা। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে পাওয়া সময়টাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। আগামী 4 অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম।
মালদ্বীপের মালের টার্ফ গ্রাউন্ডে অনুশীলনে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। দলের জন্য সুসংবাদ, অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার সোহেল রানা। তবে প্রথম ম্যাচে পায়ের গোড়ালিতে হালকা ব্যথা পাওয়ায় এদিন অনুশীলনে রানিং করার পর ভালো অনুভব না হওয়ায় বিশ্রামে ছিলেন তপু বর্মন। ম্যাচের পর দিন তাই শিষ্যদের হালকা অনুশীলন করেছেন অস্কার। ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা ফুটবলারদের সামনে, তবে সেই বাধা পেরোতে আত্মবিশ্বাসী সোহেল ইব্রাহিমরা। শ্রীলঙ্কার সাথে আমরা যেই মিস্টেকগুলো করেছি, যেমন ফিনিশিং, এই জায়গাটায় আমাদের একটু সমস্যা হচ্ছিল। আশা করি আমরা ইন্ডিয়ার সাথে এত সুযোগ পাবো না, বাট আমরা যেটাই পাবো যেন আমরা এটা ফিনিশ করতে পারি। আমরা যেহেতু ফার্স্ট ম্যাচটা জয় দিয়ে শুরু করছি, আমাদের চান্সটা এখন বেশি বলা যায়। এদিকে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে পাওয়া সময়টা কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। সেকেন্ড পার্ট আমাদের ইন্ডিয়ার জন্য আমাদের টিমকে যে ধরনের ট্রেনিং এবং যে ধরনের মডিফাই এবং বুস্ট আপ করা দরকার সেই ধরনের কাজ করতেছি। আগামী 4 অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়টা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণ। তবে এই আত্মবিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখতে জয়ের ধারাবাহিকতা রাখার কোনো বিকল্প নেই। ম্যাচের পরবর্তী দিন এই অনুশীলনে বেশ ফুরফুরে বাংলাদেশের ফুটবলাররা, আর প্রতিপক্ষের বিপক্ষে কৌশল সাজাতে দিন দুয়েক সময় পাচ্ছে কোচ অস্কার ব্রুজন। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। রাত 10টার সংবাদ এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।